নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। গন্ডাছড়ায় প্রবল বিক্ষোভের মুখে বিজেপি নেতারা, এসডিএম অফিসে জনতার ভাঙচুর। সাবরুমে বামেদের মনোনয়নপত্র জমা, বিজেপি সন্ত্রাস নিয়ে সরব জিতেন্দ্র চৌধুরী। উল্টো রথ ঘিরে রাজধানীতে উৎসাহ উদ্দীপনা, হাজারো ভক্তের ভিড়ে শহর পরিক্রমা করল রথ। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দিলেন কংগ্রেস প্রার্থীরা। আশিস সাহার উপস্থিতিতে এই মনোনয়ন জমা দেন কংগ্রেস প্রার্থীরা। দুর্ঘটনাগ্রস্ত প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কনভয়, ঘটনায় আহত চালক সহ 3 জন। চলে আসছে বিস্তারিত সংবাদে। সাবরুমের সাতচাঁদে মনোনয়নপত্র জমা দিলেন বাম প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেবার মিছিলে উড়ে আসলো ঝাঁকে ঝাঁকে ইট। রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে এদিন মিছিল করে সাতচাঁদ ব্লকে মনোনয়নপত্র জমা দিতে যান বাম প্রার্থীরা। মিছিল ব্লকে ঢোকার আগেই রাস্তার অপর পাশ থেকে মিছিলের ওপর উড়ে আসতে থাকে ঝাঁকে ঝাঁকে ইট। এই বৃষ্টি উপেক্ষা করেই মনোনয়নপত্র জমা দেন বাম প্রার্থীরা। অভিযোগ, বিজেপির সমর্থকরাই মিছিলের ওপর ইট বৃষ্টি করেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। হামলাকে উপেক্ষা করে বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পুলিশের চোখের সামনেই বিজেপির সমর্থকরা ইট বৃষ্টি করেন বলে অভিযোগ করেছেন জিতেন্দ্র চৌধুরী। আরও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র দাখিল করে আমরা বেরোচ্ছি। আসার পথে ব্লক অফিসে ঢোকার পথেই এই ব্লকের একদম সামনে সেখানে জটলা থেকে আমাদের উপরে ইট পাটকেল মারা হয়েছিল পুলিশের সামনে। যাই হোক, তেমন গুরুতর আহত কেউ হয়নি। আমরা প্ররোচনায় পা দিইনি, কারণ আমাদের লক্ষ্য যেভাবেই হোক মনোনয়নপত্র দাখিল করা, সেই কাজটা সম্পন্ন করে আমরা বেরোচ্ছি। আমরা জানি না যে এখনও নিরাপদে আমাদের সমস্ত কমরেডরা, সমস্ত প্রার্থীরা তারা যার যার ঘরে যেতে পারবেন কিনা। পুলিশকে বলেছি। যাই হোক, আমরা একসাথে বেরোচ্ছি। তো এইভাবেই ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের করতে হচ্ছে। এই রাজ্যে আইন শৃঙ্খলা নেই, সংবিধান এখানে অচল, একটা জঙ্গলের রাজত্ব। এই রাজত্বে একটা রাজনৈতিক দল বৈধভাবে একটা নির্বাচনে প্রার্থী হতে যাবেন, এটাকে দিন দুপুরে শাসক দলের লোক পুলিশের সামনে অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দেয়। তাদের উপরে কোনো ধরনের যে সরানোর জন্য কোনো লাঠিচার্জ বা অন্য কিছু করা হয় না। আমাদের একজন প্রার্থীকে তো খুন করেই ফেললো। এইভাবেই ত্রিপুরাজ্যে গণতন্ত্র নিধন চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং দলের নেতা বিপ্লব কুমার দেবের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন জিতেন্দ্র চৌধুরী। তিনি তীর্যক সুরে বলেন যে বিজেপি দল পশ্চিম বাংলার সন্ত্রাস নিয়ে এত সরব, সেই বিজেপি রাজ্যের সন্ত্রাস করে প্রহসনে পরিণত করতে চাইছে পঞ্চায়েত নির্বাচনকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গন্ডাছড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সোমবার স্থানীয় জনতার ব্যাপক ক্ষোভের মুখোমুখি হয় বিজেপি নেতা মন্ত্রীরা। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় স্থানীয় এসডিএম অফিসেও। অশান্ত গন্ডাছড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার গন্ডাছড়ায় যান মন্ত্রী টিঙ্কু রায়, রামপদ জমাতিয়া, প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা ও বিজেপি নেতা সুবল ভৌমিক। বিজেপি নেতাদের দেখতে পেয়ে তাদের ঘিরে প্রবল ক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত স্থানীয় অংশের মানুষ।
নিজেদের নিরাপত্তাহীনতা নিয়ে সরকারি উদাসীনতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তারা। এক পর্যায়ে বিজেপি নেতাদের ঘিরে শুরু হয় রীতিমতো ধাক্কাধাক্কি। কোনো মতে বিশাল পুলিশ বাহিনীর সাহায্য নিয়ে एसडीएम ऑफिसे आश्रय नेन बीजेपी नेतारा। सिचुएशन बहुत ही नॉर्मल है, सारा कंट्रोल में भी है, हमारा फोर्स अभी ग्राउंड में है। अभी मैंने बहुत लंबा 1.5 घंटे का एक मीटिंग सारे मार्केट कमेटी के साथ, यहाँ का सारे पॉलिटिकल लीडर्स के साथ किया है। तो उन लोगों का कुछ तो कंसर्न था, वो तो ऑलरेडी हमारे पास तो कल ही उनको बताया था। तो उसमें हमने डिसीजन लिया है, एक है कि कॉम्पनसेशन के बारे में, और उसका पूरा असेसमेंट हमने कंप्लीट किया है, प्रपोजल भी भेजा, और जितने भी जिसका डैमेजेस हुआ है उसका कॉम्पनसेशन जल्द से जल्द हम दिया जाएगा। हमारा कैंप में कुछ लोग रहते हैं और उसको शेल्टर में दिया गया है, उसका पूरा खाना पीना और बाकी सब कुछ हम एडमिनिस्ट्रेशन से दे रहा हूँ। जल्द से जल्द उसका भी हमने कॉम्पनसेशन देकर उसको वापस घर जाने का ये दे देंगे। उसका वो दूसरा था कि सिक्योरिटी। उत्तेजित स्थानीय মানুষ ভাঙচুর চালান এসডিএম অফিসেও। পরিস্থিতি শান্ত করতে আপ্রাণ চেষ্টা করেন পুলিশ কর্তারা। তবে পুলিশ চেষ্টার মধ্যেও আরো অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। এক রিয়াং যুবকের মৃত্যুর ঘটনার পরেই অশান্ত হয়ে ওঠে গঙ্গা ছড়ার পরিস্থিতি। 144 ধারার মধ্যেই স্থানীয় বাঙালিদের বাড়ি ঘরে বেধড়ক লুটপাট ও আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও তার মধ্যেই চলে দুষ্কৃতী তাণ্ডব। সোমবারের ঘটনা সেই ক্ষোভেরই প্রতিফলন বলে স্থানীয় মহলের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম জেলার মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন সোমবার। আশিস সাহার উপস্থিতিতে এই মনোনয়ন জমা দেন কংগ্রেস প্রার্থীরা। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন 8ই আগস্ট। এই নির্বাচনের প্রস্তুতি বহু আগে থেকে শুরু করে দিয়েছে প্রদেশ কংগ্রেস। সোমবার আশিস কুমার সাহার নেতৃত্বে পশ্চিম জেলার পঞ্চায়েতে নির্বাচিত কংগ্রেস প্রার্থীরা নমিনেশন জমা দেন। এদিন জেলা শাসক বিশাল কুমারের কাছে নমিনেশন দেন কংগ্রেস প্রার্থীরা। এদিন আশিস সাহা জানান, গত শুক্রবার গোমতী জেলায় মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস প্রার্থীরা। সোমবার পশ্চিম জেলা সহ বাকি 6 জেলায় মনোনয়ন জমা দেন মনোনীত প্রার্থীরা। আপনারা জানেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে এই প্রার্থী আমরা আজকে মনোনয়ন জমা দিচ্ছে। গোমতী জেলার মনোনয়ন গত শুক্রবার দিন এটা সম্পন্ন হয়েছে 12 তারিখে। আজকে পশ্চিম জেলা সহ আমাদের বাকি 6টি জেলায় মনোনয়ন আজকে জমা দেওয়া হচ্ছে। এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার শাসক দলের যে ষড়যন্ত্র, একে ভেস্তে দিয়ে জাতীয় কংগ্রেস দল আজকে মনোনয়ন জমার মধ্য দিয়ে এই রাজ্যের যারা গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সাধারণ মানুষ, ভোটার, তাদের আশীর্বাদ, তাদের সহযোগিতা, সমর্থন প্রার্থনা করছে। আজকে পশ্চিম জেলার এই 17টি কেন্দ্রে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এক্ষুনি তারা রওনা হয়েছে। আগামী 8 তারিখে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের আশীর্বাদ প্রার্থনা। এই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস আশাবাদী ফল করবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার উল্টোরথে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হয় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কনভয়। দুর্ঘটনায় আহত হন 3 জন, তবে নিরাপদ আছেন প্রদেশ বিজেপি সভাপতি। জানা গেছে, এদিন বাইখোড়া জগন্নাথ জিও মন্দিরের উল্টোরথে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পথের মাঝেই পৌঁছেছড়ে ড্রপগেট সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় কনভয়ে থাকা একটি গাড়ি। ঘটনায় আহত হন গাড়ির চালক ও নিরাপত্তারক্ষী সহ মোট 3 জন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি পাঠানো হয় শান্তিরবাজার জেলা হাসপাতালে। আনা হয়, এখানে তাদের ট্রিটমেন্ট চলছে। কয়জন? 3 জন, ড্রাইভার সহ 3 জন। ড্রাইভার সহ 3 জন। এখন অবস্থা কেমন আছে?
এখন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত তো বোঝা যাচ্ছে না কিছু। ওদের সিটি স্ক্যান বা যাবতীয় যা করার ওসব করা হচ্ছে, তারপর দেখা যাক ওদের রেজাল্ট। ওই জায়গাটা কি প্রত্যেকটা সময় অ্যাক্সিডেন্ট হয় এমন আমরা শুনছি? অ্যাক্সিডেন্ট জোন হিসেবে পরিচিত। হ্যাঁ, প্রায় সময় অ্যাক্সিডেন্ট। বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালেই চলছে আহতদের চিকিৎসা। দুর্ঘটনার অভিঘাতে কার্যত দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনাগ্রস্ত মারুতি জিপসি গাড়িটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জীবিতে চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যুতে কর্তব্যরত নার্সের গাফিলতি নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেন গৃহবধূর পরিবার পরিজনরা। মৃত গৃহবধূর নাম সুপ্রিয়া দাস। তার বাড়ি তেলিয়ামুড়া মোহরছড়া এলাকায়। গৃহবধূর পরিবার পরিজনদের অভিযোগ, সিট থেকে পড়ে যাওয়ার পর তাকে সিটে নেবার জন্য বারবার কর্তব্যরত নার্স ও নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেন তারা। তবে নার্স ও নিরাপত্তারক্ষী কেউই তাদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিয়া দাসকে নিজের জায়গায় রাখেননি বলেই ক্ষোভের সঙ্গে জানিয়েছেন সুপ্রিয়া দাসের স্বামী। নিজের সেট থেকে বহু দূরে সুপ্রিয়া দাসকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে তার পরিবার পরিজনদের অভিযোগ। সকালবেলা হঠাৎ আমরা ডাক দিয়ে এমনি 4টা সাড়ে 4টার দিকে ডাক দিয়ে সেটা আমরা গেছি, গিয়ে সেটা নিয়ে আমার ওয়াইফ বেডের থেকে নিচে পড়ে রয়েছে। নিচে এরপরে পড়ে রয়েছে শ্বাসটান বলতে শ্বাসটানের একটা আর কি শ্বাসটান এটা ছিল। তারপরে আমরা দইরাটে সেটা নিয়ে তুলছি। সেটা তারা কোনো ডাক্তারের কোনো খবর দিত না। তারা যদি পড়ছে লোক ডাক্তারের খবর দিত তো ওই সময়টাই হতে। তারপরে বেডে আমরা তুলছি পর তার কতক্ষণ শ্বাস ফালাইছে। তারপর হঠাৎ আমি বাইরের থেকে গিয়ে আবার ঢুকছি। ঘটনাটা কোন সময় ছিল? তোমরা কোন সময়? মৃত গৃহবধূর কানে জমাট বাঁধা রক্ত বেঁধেছিল বলে তার আত্মীয় পরিজনরা জানিয়েছেন। শুধুমাত্র চিকিৎসা গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ জীবিত এখন রুটিন ঘটনা। রাজ্যের এই প্রধান রেফারেল হাসপাতালের পরিষেবার উন্নতিতে অবশ্য নির্বিকার স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মানুষের কাছে স্বল্প মূল্যে আলু পেঁয়াজ তুলে দিতে সোমবার থেকে রেশন শপে আলু পেঁয়াজ বিক্রির সূচনা করা হয়। রাজধানীর 4টে রেশন শপে নির্ধারিত মূল্যে আলু পেঁয়াজ বিক্রির সূচনা করেন সদর এসডিএম মানিক লাল দাস। খাদ্য দপ্তরের কর্মসূচিতে প্রতি কেজি 35 টাকা দরে আলু এবং প্রতি কেজি 42 টাকা করে পেঁয়াজ তুলে দেওয়া হয় ক্রেতাদের হাতে। মূলত আলু পেঁয়াজের আকাশ ছোঁয়া দাম থেকে রাজ্যের ক্রেতা সাধারণকে মুক্তি দিতেই এই উদ্যোগ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। আলু পেঁয়াজ যে পাইকারি সমিতি আছে ওনারা এসডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ রেখে সেটা চালিয়ে যাবে। যখন প্রয়োজন হবে না তখন আবার নর্মাল হয়ে গেলে সেটা বন্ধ করে দেবো। কতগুলি রেশন শপে আজকে থেকে শুরু হয়েছে? আজকে 4টা রেশন শপে এবং মহারাজগঞ্জ বাজারে আছে এবং আগামীকালকে আমাদের আরও প্ল্যান আছে। বিকেলবেলা আমরা বলতে পারবো কী করা যায়। আমরা কাউন্টার বেশ কিছু কাউন্টার খুলে দিচ্ছি যাতে জনগণের যে আর্থিক সামর্থ্য সেই সামর্থ্যের মধ্যে দাম দেবে। রেশন শপের মাধ্যমে যতদিন দরকার ততদিন এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সদর এসডিএম মানিক লাল দাস। সরকারি উদ্যোগের ফলে মহারাজগঞ্জ বাজারে ইতিমধ্যেই আলু পেঁয়াজের মূল্য হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী দিনে এই কর্মসূচিকে আরো বিভিন্ন জায়গায় চালু করার জন্য প্রশাসন চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন সদর এসডিএম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর জেলার যুবরাজনগর ব্লক এলাকায় পুকুরে ডুবে মৃত্যু এক জনজাতি মহিলার। রহস্যজনক ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক জনজাতি মহিলা। জলে ডুবে মৃত মহিলার নাম জয়ন্তী হালাম, বয়স আনুমানিক 45 বছর। একইভাবে এলাকারই আরেক পুকুরে ডুবে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক জনজাতি মহিলা, তার নাম খুন্তির রিয়াং। রহস্যজনক ঘটনায় স্থানীয় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে জুম চাষের জন্য পাহাড়ের জঙ্গল পরিষ্কার করে বিকেলে পুকুরে জলে স্নান করতে নেমে দুই পুকুরের জলে তলিয়ে যান এই দুই মহিলা। সন্ধ্যা ঘনিয়ে গেলে বাড়ি না ফেরায় ওই এলাকায় খোঁজাখুঁজি করতে থাকেন তাদের আত্মীয় পরিজন সহ এলাকাবাসীরা। অনেক খোঁজাখুঁজির পর রাত 8টা নাগাদ এক মহিলাকে জলে ভাসতে দেখে পুকুরের জল থেকে তাকে উদ্ধার করেন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে।
এবং তারপর তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক জয়ন্তী হালামকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে আরেক পুকুর থেকে আরেক মহিলাকে কোনো প্রকারে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ধর্মনগর হাসপাতালে। কোন গেছিল মানে খেতে গেছিল কোন সময় গেছিল? সকাল 5টার সময় পড়ছে। 5টার সময় আপনারা খুঁজতে গেছিলেন, এখানে খুঁজতে গিয়ে দেখছেন জলে? কোন জায়গায় বাসা বালুজুম? তবে একই এলাকার দুই পুকুরে কিভাবে তলিয়ে গেলেন দুই মহিলা, এই প্রশ্নের কোনো সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি। জানা গিয়েছে সোমবার ময়নাতদন্তের পর পরিবারের হাতে জয়ন্তী হালামের মৃতদেহ তুলে দেওয়া হবে। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবিতে দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন এক ঠিকা শ্রমিক। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কোনো ধরনের সাহায্য করছেন না বলেই ম্লান মুখে জানিয়েছেন আহত শ্রমিক। ধর্মনগরে ঠিকাদারের অধীনে থেকে বিদ্যুৎ লাইন সারাই করছিলেন ঠিকা শ্রমিক নাজির উদ্দিন। আচমকাই ঘটে দুর্ঘটনা। ঘটনায় গুরুতর আহত হন এই শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য জীবিতে পাঠানো হয়। দুর্ঘটনায় একটি পা হারিয়েছেন এই শ্রমিক। দীর্ঘ 3 মাস ধরে হাসপাতালে ভর্তি শ্রমিক নাজির উদ্দিন ম্লান মুখে জানিয়েছেন দুর্ঘটনার পর থেকে তাকে কোনো ধরনের আর্থিক সাহায্য করেনি সেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। আনার পর এখানে কতদিন ধরে চিকিৎসা করতেছেন? হ্যাঁ, প্রায় 3 মাস। পাওটা কিভাবে মনে হচ্ছে? পাওটা আগের থেকে ওই রকম না না, পাওটা কি এই কাজে করতে এই অ্যাক্সিডেন্টে পাওটা গেছে? এই কাজের হ্যাঁ, এই কাজের মধ্যে গেছে। তো আপনার কি নাম? আজিরুদ্দিন। বয়স কত? 42। বাড়ি কোনখানে? উত্তর হইদ্যবিল থানা পানিসাগর। আর্থিক সম্বল না থাকার কারণে হাসপাতালেই অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাকে। একটি পা না থাকায় আগামী দিনে তিনি কিভাবে তার পরিবার প্রতিপালন করবেন সেই নিয়ে তার মনে একরাশ চিন্তার ভার। সাম্প্রতিক সময় বহুবার বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে আহত অথবা নিহত হয়েছেন অনেক ঠিকা শ্রমিক। তাদের সাহায্য করার বিষয়ে সমান উদাসীন ঠিকাদার ও বিদ্যুৎ দপ্তর, যার ফলে জারি হয়েছে দরিদ্র শ্রমিকদের জীবন যন্ত্রণা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। অভিনব পদ্ধতিতে চুরি যাওয়া সোনার অলংকার উদ্ধার করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে চোরকেও। তেরোই জুলাই আগরতলার শ্যামসুন্দর জুয়েলারিতে অভিনব পদ্ধতিতে একটি চুরি হয়। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল বেশ কয়েকটি আংটি। ঘটনায় জড়িত চোরের নাম রজত সাহা, বাড়ি মলয়নগর। পূর্ব থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এক অভিনব পদ্ধতিতে চুরি হয়েছে। মূলত একটি গ্যাং কাজ করে এখানে। এরা সোনার জল করা নকল গয়না দোকানে নিয়ে গিয়ে ক্রেতা সেজে আসল সোনার গয়নার জায়গায় নকল গয়নাটি প্রতিস্থাপন করে দেয়। সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে পুলিশ। ও একটা ইমিটেশনের রিং নিয়ে যায়, তাদের হচ্ছে বিভিন্ন জুয়েলারি শপকে তারা টার্গেট করে
তারা ইমিটেশনের আপনার রিং বা আপনার ব্যাঙ্গেল মানে চুড়ি বা হার এগুলি নিয়ে যায়, নিয়ে গিয়ে আসল জিনিসগুলি যখন দেখে তখন এগুলি তারা কানিংলি তারা চেঞ্জ করে নকলটা রেখে আসলটা নিয়ে মানে চুরিটা সংগঠিত করে। সেই পদ্ধতিতে যেরকমভাবে করেছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আমরা কালেকশন করেছি, সমস্ত জিনিস আমরা ডিটেক্ট করেছি এবং এগুলি আমরা উদ্ধার করেছি। যে গোল্ডের রিংটা সেটা উদ্ধার করেছি এবং তার কাছে যে তাদের যে গ্যাংটা আছে তারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা বিভিন্ন জুয়েলারি শপে তারা এন্টার করে, তাদের টার্গেটই থাকে তারা এই নতুন পদ্ধতি ইউজ। সনয়নগর আর এই সম্পর্কে আমরা একটা কেস নেই, আমাদের ইসপিএস কেস নাম্বার 80/80 আন্ডার সেকশন 305A/313 BNS। অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে পুলিশ এবং চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার হয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন এই ঘটনার সঙ্গে যুক্ত গোটা গ্যাংকেই আটক করার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ন্যায্য পাওনার দাবিতে সোমবার কৈলাসহরের সিএমও অফিস ঘেরাও করেন আশাকর্মীরা। দাবি পূরণের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন তারা। সোমবার কৈলাসহরের সিএমও অফিসে সিএমও শরদিন্দু চাকমার চেম্বার ঘেরাও করে বিক্ষোভ করেন কিছু আশাকর্মী। সোমবার সকাল থেকেই এই বিক্ষোভ চলছিল। তাদের দাবি, প্রতি বছর যে টাকা তারা পান, চলতি বছরে সেই অর্থ এখনো পর্যন্ত পাননি তারা। এদিন অফিসে সিএমও শরদিন্দু চাকমা না থাকায় বিক্ষোভরত আশাকর্মীদের সাথে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্খশুভ্র দেবনাথ কথা বলেন। তিনি তাদের আশ্বাস দিয়েছেন আগামী 3 দিনের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই সমস্যার একটা সমাধান তিনি করবেন। বিগত প্রত্যেক বছর আমরা 100% 33% কাজের পারপাসে একটা টাকা পাই, ওই টাকাটা আমরা 6 মাস ধরে পাইতাছি, যার কারণে আজকে আমরা এখানে গেছি। তারা কি কইতাছে বর্তমানে? এখন বর্তমান আমরা শশাঙ্ক স্যার, শুভঙ্কর স্যারে কইতাছে যে শুভ্র শঙ্কর দাস ডাক্তার তাইনে কইতাছে যে টাইম ব্যাপারটা দেখতেছে, আমরা 3 দিনের মধ্যে জানাই। যদি আমরা 3 দিনের মধ্যে কোনো প্রতিশ্রুতি না পাই বা আমরা যদি বোঝাপড়াটা না হয়, আমরা টাকা পয়সা না পাই, তাহলে আমরা বৃহৎ মানে আন্দোলন করব। আজকে কাকা এরকম বন্ধ করছেন? আজকে আমরা বিগত আসলাম যেটা মানে যে কারণে আমরা আসলাম কেটিআর স্যার অ্যাকাউন্টেন্ট তাইনার কাছে আসলাম, যদি আমরা তাইনে পাইছি না আয়াসিরা ওই যার জন্য আমরা শুক্র সংকট ছাড়ে আমরা সহযোগিতা করছি, আমরা লোক কথাবার্তা কইছে, আশ্বাস দিছে। সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন আশাকর্মীরা। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা বাতিল নিয়ে বাড়ছে আন্দোলন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হুঁশিয়ারি আন্দোলনকারীদের। সোমবার দুপুরে তারা গণ অবস্থান করে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক মোহাম্মদ মাহিন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে, সেই সঙ্গে অতি দ্রুত সংসদে আইন তুলে কোটা সংস্কার পাশ করতে হবে। কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। ছাত্রদের উপরে নির্যাতন করা হোক না কেন, আমরা ছাত্রদের দাঁত ভাঙা জবাব দিব। মনে রাখবেন, আপনারা যখন কথা বলেন তখন উপরের প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে হয়। আপনাদের হুজুর নারাজ হয় এমন কথা আপনারা বলতে পারেন না। আমাদের কোনো হুজুর নাই, আমাদের কোনো ধরনের স্টেট আমাদের সেন্সরশিপ নাই। আমাদের একমাত্র সেন্সরশিপ নৈতিকতা, আমাদের একমাত্র সেন্সরশিপ রাইট এবং রং, আমাদের একমাত্র সেন্সরশিপ হোয়াইট এবং ব্ল্যাক, আমাদের একমাত্র সেন্সরশিপ হচ্ছে আপস এন্ড ডাউনস। আমরা কারো মুখাপেক্ষী নয়, আমরা নৈতিকতার মুখাপেক্ষী। আমরা কোনো পদলেহন করি না, আমরা কোনো পদবীর মধ্যে নেই, আমরা কোনো পোস্টের জন্য করছি না, আমাদের কোনো ফুড ফেটিশ নেই, আমাদের কোনো ভাইকে খুশি করতে হয় না, আমাদের কোনো নেতাকে খুশি করতে হয় না। সুতরাং
আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, আমাদের হারানোর কিছুই নাই। এর আগে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জেরে রবিবার মাঝরাতে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীরা মিছিল করে হল থেকে বের হয়ে আসে। 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। তখন যখন তাদেরকে উদ্ধার করা হয়, এমনকি একজন আমাদের মিত্রশক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এটা একটা ঘটনা না, এরকম বহু ঘটনা। আমাদের মেয়েরা বসে থাকতো না, তারাও কিন্তু কাজ। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি নিয়ে উত্তাল গোটা বাংলাদেশ। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। বড়জলা এলাকা থেকে মাদক সহ 3 মাদক কারবারিকে আটক করলো এনসিসি থানার পুলিশ। পুলিশি অভিযান নিয়ে এনসিসি থানার পুলিশ জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় 3 মাদক কারবারিকে। তাদের কাছ থেকে 560টি কন্টেনারে হেরোইন ও ব্রাউন সুগার উদ্ধার করা হয় বলে জানান থানার ওসি সুশান্ত দেব। এছাড়া তাদের কাছ থেকে 2000-এর অধিক নগদ টাকা ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পুলিশের হাতে আটক 3 মাদক কারবারির নাম অনিমেষ ঘোষ, সঞ্জয় দেবনাথ ও চয়ন রায় বলে জানিয়েছেন এনসিসি থানার পুলিশ কর্তারা। ক্যাশ অ্যামাউন্ট সহ সামগ্রীগুলির কালোবাজারি বর্তমান মূল্য আনুমানিক 1.5 লক্ষ টাকা। কতদিন ধরে তারা এই ব্যবসার সাথে জড়িত? ওরা অনেক দিনই জড়িত। ওদেরকে এর মধ্যে 2 জন এর আগেও আমরা গ্রেপ্তার করেছি, জেল ছিল, এখন আবার গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে মাদক আইনের নির্দেশনা ধারায় একটি মামলা গ্রহণ করা হয়েছে বলে ওসি সুশান্ত দেব জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দুর্ঘটনায় এক স্কুটি চালকের মৃত্যুর মামলায় দোষী বাস চালককে 10 বছরের সাজা ঘোষণা করল আদালত। 2015 সালে বিশ্রামগঞ্জ থানাধীন পুষ্করবাড়ি এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন আগরতলার সমীর বিশ্বাস। ঘটনার পর বাস চালকের শাস্তির দাবিতে মামলা করেন নিহত সমীর বিশ্বাসের পরিবার। দীর্ঘ শুনানির পর সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বাস চালককে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন দোষী বাস চালক জীবন কৃষ্ণ দেবনাথকে 10 বছরের কারাদণ্ডের আদেশ দেন বিশালগড় মহকুমা আদালতের বিচারপতি। আদেশ ঘোষণা করেন বিচারপতি দেবাশিস কর। মামলার রায় নিয়ে বিস্তারিত জানান বাদী পক্ষের আইনজীবী। তো আসামি জীবন কৃষ্ণ দেবনাথকে এই মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন, সাথে 50,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এই মামলায় অভিযোগ ছিল গত 22/6/2015 একজন সমীর বিশ্বাস সনব সতীন্দ্র বিশ্বাস অফ ইস্ট প্রতাপগড় আগরতলা। চাঞ্চল্যকর এই মামলায় বাস চালক জীবন কৃষ্ণ দেবনাথকে 50,000 টাকার আর্থিক জরিমানার ঘোষণাও করেন মহকুমা আদালতের বিচারপতি। রাজ্যে দীর্ঘদিন বাদে দুর্ঘটনার মামলার রায়ে দোষী চালকের কড়া শাস্তির আদেশে নড়ে চড়ে বসেছে দুর্ঘটনার শিকার ভুক্তভোগী মহল। এই রায় আগামী দিনে দুর্ঘটনার মামলার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সচেতন মহলের ধারণা। বিশালগড় থেকে ফায়ার মাহমুদের রিপোর্ট, নিউজ নাও। উল্টো রথের দড়িতে টান দেওয়ার জন্য সোমবার রাজধানীতে ভিড় করেন হাজারো জগন্নাথ ভক্ত। এদিন ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়ি মন্দির থেকে বের করা হয় উল্টো রথ। নাচ গানের মধ্যে দিয়ে রথ নিয়ে শহর পরিক্রমা করেন ভক্তরা। রথের নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা দৃষ্টি ছিল প্রশাসনের। রাজ্যের অন্যান্য জায়গাতেও উৎসাহের সঙ্গে বের করা হয় উল্টো রথ। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।